হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আজ আমি এক্সপ্লেন করব কালকি 2898 এডি মুভির গল্পটা। এই মুভি স্টোরিটি একটি কাল্পনিক গল্পের উপর বেসড, কিন্তু এটির চরিত্রগুলোকে এত ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে যে এই গল্পটা আমাদের বাস্তবের সাথে কানেক্ট করবে। তাহলে চলুন বন্ধুরা, গল্পটি শুরু করা যাক। মুভি স্টোরি শুরু হয় অনেক হাজার বছর আগে, মহাভারতের সময় থেকে, যখন পাণ্ডব আর কৌরবদের যুদ্ধ হয়। দ্রোণাচার্য, যিনি পাণ্ডব আর কৌরবদের গুরু ছিলেন, তার ছেলে ছিল অশ্বত্থামা, যে রোলটা এখানে অমিতাভ বচ্চন করছে। অশ্বত্থামা অমরত্ব অর্জন করলেও তার কাছে সেটা ছিল অভিশাপের মতন। পাণ্ডব আর কৌরবদের যুদ্ধে সবাই মারা গেলেও অশ্বত্থামার মৃত্যু হয়নি। তার কারণ পাণ্ডবরা যুদ্ধের সময় সবাইকে মেরে ফেলেছিল, এমনকি গুরু দ্রোণাচার্যকেও, যেহেতু সে কৌরবদের দলে ছিল। তাই এইসব দেখে দ্রোণাচার্যের ছেলে অশ্বত্থামা রেগে গিয়ে পাণ্ডবের বংশ ধ্বংস করতে চায়, এবং সে অভিমন্যু অর্থাৎ অর্জুনের ছেলের বউ উত্তরার গর্ভে থাকা ছেলে পরীক্ষিতের উপর ব্রহ্মাস্ত্র ছুঁড়ে তাকে মেরে ফেলতে চায়। এইসব দেখে ভগবান শ্রীকৃষ্ণ তার উপর খুব রেগে যায়। তারপর সবার প্রথমে উনি অশ্বত্থামার মাথার উপর থেকে তার মণিটা খুলে নেয় এবং যুদ্ধের ময়দানে শ্রীকৃষ্ণ অশ্বত্থামাকে কখনো না মরার অভিশাপ দেয়। কলিযুগের শেষ পর্যন্ত অশ্বত্থামা বেঁচে থাকবে এবং তার শরীরে ঘা হয়ে যাবে, ক্ষত হয়ে যাবে, এমনকি তাতে পোকাও সৃষ্টি হবে, কিন্তু তবুও সে মরতে পারবে না। এমন অভিশাপ পাওয়ার পর অশ্বত্থামা নিজের ভুল বুঝতে পারে আর শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা চায়। এরপর শ্রীকৃষ্ণ অশ্বত্থামাকে প্রায়শ্চিত্ত করার একটা সুযোগ দেয়। তিনি অশ্বত্থামাকে বলেন, 1000 বছর পরে পৃথিবীতে যখন পাপ বেড়ে যাবে, মানুষের উপর অত্যাচার বাড়বে, চারিদিকে শুধুই ধ্বংস সৃষ্টি হবে, তখন ভগবান কল্কি জন্ম নেবেন, আর এটি শ্রীকৃষ্ণের 10ম অবতার হবে। তার জন্ম খুব একটা সহজ হবে না, কারণ যত রকমের অসুরী শক্তি আছে সবাই চেষ্টা করবে সে যাতে জন্মাতে না পারে। তখন অশ্বত্থামার কাজ হবে সেই ভগবানের সুরক্ষা করা। এইভাবেই অশ্বত্থামা নিজের পাপের প্রায়শ্চিত্ত করবে। এরপর 6000 বছর কেটে যায়, আর বর্তমানে কলিযুগ দেখানো হয়, যখন একমাত্র দুনিয়ার শেষ শহর কাশী বেঁচে আছে, যেখানে মা গঙ্গাও শুকিয়ে গিয়েছে। মানুষ জলের জন্য হাহাকার করছে, আর গরিব মানুষের জীবনের কোনো মূল্যই নেই। অন্যদিকে এই ত্রিভুজাকার কমপ্লেক্সের ভিতর এক অন্য জগৎ, যার হেড সুপ্রিম ইয়াস্কিন। সুপ্রিম ইয়াস্কিনের একটা অনেক বড় সেনা ছিল, যাকে হারানো কারোর পক্ষেই সম্ভব না। এই কমপ্লেক্সের ভিতর আসার জন্য 1 মিলিয়ন ইউনিটের দরকার পড়ে। এত টাকা দিয়ে যদি কেউ কমপ্লেক্সের ভিতর আসতে চায়, তাহলে সে সব রকমের সুযোগ সুবিধা পাবে। ওই কমপ্লেক্সের ভিতর যাওয়ার জন্য অনেক বাউন্টি হান্টার্সও পয়সা জোগাড় করছে, যার জন্য তারা অনেক বাউন্টিসের শিকার করে আর প্রচুর পরিমাণ পয়সার বদলে ইউনিট জমা করে। এবার কমপ্লেক্সের ভিতরে সুপ্রিম ইয়াস্কিনকে দেখানো হয়, যেই রোলটা কামাল হাসান প্লে করছেন। সে নিজেকে সর্বশক্তিমান বানানোর জন্য একটা এক্সপেরিমেন্ট করছে। এই এক্সপেরিমেন্টটা চলাকালীন সে গর্ভবতী মেয়েদের গর্ভে থাকা সিরামটা বের করে নিজের শরীরে ইনজেক্ট করে, যার ফলে সে নিজের ল্যাবে থাকা অনেক মেয়েদের জীবনই নষ্ট করেছে। অনেক এক্সপেরিমেন্ট করার পরও এখনও সে এই সিরাম পায়নি, যেটা তার দরকার ছিল। কমপ্লেক্সে থাকা অনেক মেয়ে শুধুমাত্র সুপ্রিম ইয়াস্কিনের জন্যই জীবন কাটাচ্ছিল। এইখানে আমরা প্রথমবার সুমতি অর্থাৎ দীপিকা পাড়ুকোনকে দেখতে পাই। সে এই কমপ্লেক্সেই থাকতো, কিন্তু সে নেগেটিভ। যদি সে পজিটিভ হতো তাহলে তাকেও সিরামের জন্য তৈরি করা হতো। যারা পজিটিভ হয় তাদেরকে একটা মেশিনের ভিতর সিরাম পরীক্ষার জন্য ঢোকানো হয়। যদি সেই সিরামটি কাজের হয় তাহলে তাকে বাঁচিয়ে রাখা হয়, আর যদি তা না হয় তাহলে মেয়েটাকে একটা খাদে ফেলে মেরে ফেলা হয়। যদিও তাদের প্রয়োজনীয় সিরামটা এখনও তারা পায়নি, আর এইভাবেই তারা অনেক মেয়েকে মেরে ফেলেছে। ওই মেয়েটার শরীর থেকে যে সিরামটা বেরিয়েছে সেটা সুপ্রিম ইয়াস্কিন, কমান্ডার মানাস, সায়েন্টিস্ট আর বেদ পুরাণ পড়া কাউন্সিলর নিয়ে যায়, কিন্তু এই সিরামের কোনোই কাজ হয় না। এবার ইয়াস্কিন হঠাৎই জলের মধ্যে পড়ে যায়, কারণ সেইটা সিরাম না, বিষ ছিল। আর এই বিষটা দিয়েছিল কমান্ডারের সায়েন্টিস্ট, কারণ সে বুঝতে পেরেছিল যে ইয়াস্কিন না মারা যাওয়া পর্যন্ত এই মেয়েগুলোর উপর এমন অত্যাচার চলতেই থাকবে। কিন্তু ইয়াস্কিনের মতে এটা নূতন কালের শুরু। এখন আমরা দেখি ইয়াস্কিন বেঁচে যায়, আর সে বুঝে যায় যে এইটা সায়েন্টিস্টের কাজ, আর তাকে মরতে হয়। অন্যদিকে আমাদের সাম্বালা নামের একটা জায়গা দেখানো হয়। এখানে থাকা মানুষগুলো ভালো, আর তারা ভগবানে বিশ্বাস করে, যারা ইয়াস্কিনের পাপের বিরুদ্ধে লড়াই করছে। এটা একটা লুকানো জায়গা।
এই জায়গার কথা কেউ জানে না, এমনকি ইয়াস্কিন আর তার কমান্ডোও না, কারণ এই জায়গার কথা জানতে পারলে তারা এই জায়গাটাকেও ধ্বংস করে দেবে। এবার আমরা এই রেবেলসদের হেডকে দেখি, যিনি একজন মহিলা আর তার নাম হয় মারিয়াম। সে মহাভারত, অশ্বত্থামা, শ্রীকৃষ্ণের দশম অবতার কালকিতেও বিশ্বাস করে। এই রেবেলসরা লুকিয়ে সবাইকে সাহায্য করে। মারিয়াম এইটা ভাবে যে একদিন মা আসবে আর কালকি অবতারের জন্মও নিশ্চয়ই হবে। অন্যদিকে আমরা দেখি কিছু মানুষকে কাশি আনা হচ্ছিল, কারণ তাদের দিয়ে কমপ্লেক্সের ভিতরের কাজ করানো হবে আর মেয়েদের ইয়াস্কিনের কাছে বিক্রি করে দেওয়া হবে। সেখানে একটা ছোট বাচ্চাকে দেখানো হয়, যে নিজেকে ছেলে বলে পরিচয় দেয়, কারণ সে জানতো সে যদি ধরা পড়ে যায় তাহলে তার অবস্থাও বাকি মেয়েগুলোর মতোই হবে। সব মেয়েদের আলাদা করে দেওয়া হয়, কিন্তু সে বেচারা কোনোভাবে সেখান থেকে বেঁচে পালিয়ে যায়। সিন চলে যায় সাম্বালায়, যেখানে দিব্যা নামের একটা মেয়েকে দেখানো হয়। তার কাছে একটা রেবেল অশ্বত্থামা সেই মণিটা নিয়ে আসে, কারণ দিব্যা প্রেগনেন্ট ছিল। সাম্বালার লোকেদের এটা বিশ্বাস ছিল যে কল্কি ভগবানের কাছে যদি এই মণিটা নিয়ে যাওয়া হয় তাহলে সেটা জ্বলে উঠবে, কিন্তু এমন কিছুই হয় না, কারণ সে প্রেগনেন্ট ছিল ঠিকই, কিন্তু কালকি ভগবান তার গর্ভে ছিল না। তখনই একটা বাউন্টি হান্টার তাদের ধরে ফেলে আর মণিটা নিচে পড়ে যায়। তখনই সেই ছোট্ট মেয়েটা মণি নিয়ে পালাতে থাকে, কিন্তু তার পিছনেও রোবট পড়ে যায়। এবার কমান্ডার মানাসের কাছে দিব্যা আর সেই রেবেলকে নিয়ে আসা হয়। কমান্ডার প্রজেকশনের মাধ্যমে মারিয়ামের সাথে কথা বলে। সে বলে, যদি তুমি সাম্বালার ঠিকানা আমাদের বলে দাও তাহলে আমি এদের দুজনকে ছেড়ে দেব। কিন্তু মারিয়াম জানতো যে সে মিথ্যে বলছে, তাই সে কিছুই বলে না। এরা দুজনও কমান্ডোকে কিছু বলে না, তাই তাদের দুজনকেই মেরে ফেলা হয়। এরপর আমরা দেখতে পাই ভাইরাবা অর্থাৎ প্রাভাসকে, যে একজন বাউন্টি হান্টার্স। সে ওই সব বাউন্টি হান্টার্সদের শিকার করে যাদের মাথার উপর অনেক টাকা ধার্য করা থাকে, আর এইভাবেই সে তাদের টাকা নিজের করে নেয়, যার জন্য বেশিরভাগ সময়ই তার বাউন্টিসদের সাথে ঝগড়া হয়। আর সবেমাত্রই সে একটা বাউন্টিসের শিকার পেয়েছে। ইউনিটের জন্য এই বাউন্টিকে সবাই ধরতে চাইছে, কিন্তু তারা এটাও জানে যে এটা ভাইরাবার শিকার, অর্থাৎ সাম্বালা থেকে একজন স্পাই কাশিতে ঢুকে গিয়েছে, যাকে ধরে দিতে পারলে ইয়াস্কিনের কমান্ডো তাকে 10,000 ইউনিট দেবে। ভাইরাবা বাকি সব হান্টার্সদের বিট করে ওই স্পাইটাকে ধরে নেয়। যদিও তাকে ধরার পর ভাইরাবা জানতে পারে সে সাম্বালার একটা সাধারণ মানুষ, যে এখানে কমপ্লেক্সের খোঁজ নিতে এসেছে, কিন্তু যেহেতু তার অনেক ইউনিটের দরকার ছিল তাই সে ওই স্পাইটার কথা শোনে না আর তাকে নিজের ঘরে বন্ধ করে দেয়, কারণ সে ভাবে একে কমান্ডোর হাতে সঁপে তার থেকে 10,000 ইউনিট নিয়ে নেবে। ভাইরাবার কাছে তার এক বিশ্বস্ত সাথী আছে, সে হলো ভুজ্জি। সে ভাইরাবাকে সব দিক দিয়ে সাহায্য করে। এদিকে কমপ্লেক্সে এখনও এক্সপেরিমেন্ট চলছে, কারণ গর্ভবতী হওয়ার পর 150 দিন পর্যন্ত বেঁচে থাকতে পারবে এমন মেয়েই তাদের দরকার, কিন্তু সব মেয়েই প্রেগনেন্ট হওয়ার 90 দিন পরই মারা যাচ্ছিল, তাই জন্য তারা তাদের প্রয়োজনীয় সিরামটা পাচ্ছিল না। এদিকে সুমাতি প্রেগনেন্ট, এই কথা সে কাউকেই বলেনি, আর মেশিনে চেক করার পরেও সুমাতি প্রত্যেকবারই নেগেটিভ আসছিল। যদিও তার গর্ভে থাকা এই সন্তানের কোনো বাবা নেই, এটা সুপ্রিমের একটা এক্সপেরিমেন্ট মাত্র। তা সত্ত্বেও সুমতি এই সন্তানকে জন্ম দিতে চায়, কিন্তু এইটা অত সহজ ছিল না, কারণ ওখানে সিকিউরিটি এত হাই যে ওখান থেকে আজ পর্যন্ত কোনো বাচ্চা বাঁচতে পারেনি। এরপর আমরা ভাইরাবার কাছে রক্সিকে দেখতে পাই। সে ভাইরাবাকে খুব পছন্দ করত। সে ভাইরাবার থেকে পয়সা নিতে আসে, কিন্তু প্রত্যেকবারের মতন এইবারও ভাইরাবা তাকে পয়সা দেয় না। ভাইরাবা তার থেকে অনেক পয়সা ধার নিয়ে রেখেছিল। এবার রক্সি ভাইরাবাকে বলে যে সে কমপ্লেক্সে জব পেয়ে গিয়েছে। এই কথা শুনে ভাইরাবা তাকে বলে সেও কমপ্লেক্সে যেতে চায়, কারণ তার বাবা মা ভাই বোন কেউই নেই, সে পুরো একা, আর ছোট থেকে তার স্বপ্ন কমপ্লেক্সে যাওয়ার। এই জন্য সে অনেক চেষ্টাও করেছে। এবার রক্সি ভাইরাবাকে নিজের সাথে নিয়ে যায়, কিন্তু ভাইরাবা শুধুমাত্র 1 ঘন্টার জন্যই জব পায়। এই প্রথম সে কমপ্লেক্সে আসে, তাই সে এতটাই খুশি ছিল যে সে কোনো কাজই করতে পারে না, বরং কমপ্লেক্সের ভিতরের ঘোড়া নিয়ে সে ঘুরতে চলে যায় এবং কমপ্লেক্সের ভিতরের সুন্দর সুন্দর জায়গাগুলো সে দেখে। এইভাবে দুজনেই খুব এনজয় করে, কিন্তু অবশেষে ভাইরাবা ধরা পড়ে যায় আর তাকে কমপ্লেক্সের বাইরে বের করে দেওয়া হয়। আর রক্সি ওখানেই থেকে যায়। এবার কমপ্লেক্সের ভিতরের ভালো জায়গাগুলো দেখার পর সে ভেবে নেয় যে করে হোক আমাকে ওই কমপ্লেক্সের ভিতর যেতেই হবে।
অন্যদিকে কমপ্লেক্সে সুমাতি ধরা পড়ে যায় আর তার প্রেগনেন্সির কথা সুপ্রিম জেনে যায়। এমনকি সে এটাও জেনে যায় যে সে 150 দিনের বেশি প্রেগনেন্ট। ইয়াসকিন এটা বুঝে যায় যে এই মেয়েটার থেকেই সিরাম পাওয়া যাবে, তাই সে তাড়াতাড়ি এক্সপেরিমেন্টের সব প্রসেস শুরু করে দেয়, যেখানে সুমাতিকে ওই মেশিনের ভিতর ঢোকানো হয়। এদিকে কমপ্লেক্সের বাইরে আমরা রায়া নামের সেই ছোট্ট মেয়েটাকে দেখতে পাই, যে নিজের পরিচয় ছেলে হিসাবে দিয়েছিল। পালাতে পালাতে সে একটা গোপন জায়গায় পৌঁছে যায়, যেখানে থাকা একটা বুড়ো মানুষ সব রোবটকে মেরে তাকে বাঁচিয়ে নেয়। এরপরই সেই বুড়ো মানুষটা কিছুর স্বপ্ন দেখে, আর তখনই রায়ার কাছে থাকা মণিটা জ্বলতে শুরু করে। এবার সেই বুড়ো মানুষটা বুঝে যায় যে সে যেই সময়ের অপেক্ষা করছিল সেটা এবার চলে এসেছে। এরপর সে ওই মণিটা নিজের মাথায় লাগিয়ে নেয়। এবার আমরা সবাই বুঝতে পারি যে এই বুড়োর লোকটাই আসলে অশ্বত্থামা। সে 6000 বছর শুধুমাত্র কালকিকে রক্ষা করার জন্য বেঁচে আছে, আর কালকি সুমাতির পেটে আছে, যার পেট থেকে এখন সিরাম বের করার চেষ্টা করছে সুপ্রিম। এই প্রসেস চলার সময় কিছু সুপার ন্যাচারাল জিনিস হচ্ছিল, যেমন প্রথমে মেশিনের লাইট বন্ধ হয়ে যায়, তারপর হঠাৎই মেশিনও বন্ধ হয়ে যায়। এরপর সেই খাদের মাধ্যমে সুমাতি একটা টানেলে পৌঁছে যায়, যেখানে তার একটা বন্ধু তাকে সাহায্য করে। সে রেবেলসদের সঙ্গে কাজ করত, আর এখানে সে একটা স্পাই রূপে এসেছিল। সে সুমাতিকে তো সেখান থেকে বের করে দেয় ঠিকই, কিন্তু নিজে মারা যায়। সে হয়তো বুঝতে পেরেছিল যে সুমাতি সেই মেয়ে যাকে তারা খুঁজছে। এই কথা যখন কমান্ডার মানুষ জানতে পারে, তখন সে খুব রেগে যায়, কারণ যে করেই হোক তাদের সুমাতিকে দরকার। তাই এরা সব জায়গায় ঘোষণা করে দেয় যে ওই মেয়েকে খুঁজে এদের কাছে দিয়ে যাবে, তারা তাকে 1 মিলিয়ন ইউনিট দেবে, যার কারণে সব বাউন্টি হান্টার্সই সুমাতিকে ধরার জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে সেই রাতে ভাইরাবার সাথেও কিছু হয়। ভগবান শ্রীকৃষ্ণের একটি ভারী মূর্তি এসে তার কাছে পড়ে, যেটাকে সে সামলায়। এটা শুধু আমরা দেখতে পাই যে সেটা কৃষ্ণ ভগবান ছিল, আর সে তাকে ইশারা দিচ্ছিল। সে নিজেও বুঝতে পারছিল যে আজ সব কিছু কেমন আলাদা হচ্ছে। শুধু সে নয়, কাশির সব লোকই সেটা বুঝতে পারে। অন্যদিকে সুমাতির সেই বন্ধু যে তাকে কমপ্লেক্স থেকে বেরোতে সাহায্য করেছে, তার কিছু রেবেল বন্ধু সুমাতিকে নিয়ে সাম্বালা যাওয়ার চেষ্টা করে। এখন সব বাউন্টি হান্টার্সরা সুমাতির লোকেশন পেয়ে যায়, তাই তারা সবাই সুমাতির পিছনে আসে, যাদের মধ্যে ভাইরাবাও একজন। যেই ট্রাকে করে সুমাতিকে নিয়ে যাওয়া হয়, সেখানে বিরান, আজ্জু আর কায়রা নামের একজন থাকে। এই রেবেলসরাই সুমাতিকে বাউন্টি হান্টার্সদের থেকে রক্ষা করছে। এখানে কায়রা সুমাতির নাম SUMAT থেকে চেঞ্জ করে সুমাতি দিয়ে দেয়, কারণ এই নামের ওয়ারেন্ট চারিদিকে বেরিয়ে পড়েছে। আর এরা যেহেতু শুধুমাত্র এক্সপেরিমেন্টের বস্তু মাত্র, তাই এদের কোনো নাম হয় না। এবার এখানে সব বাউন্টি হান্টার্সরা পৌঁছে যায়, আর এদের সাথে বিরান, আজ্জু আর কায়রার ফাইট হয়, কিন্তু অবশেষে কায়রা মারা যায়, যার পর সুমাতির লোকেশন কমপ্লেক্সেও পৌঁছে যায়, আর কমান্ডো তার পিছনে অনেক সেনা পাঠিয়ে দেয়। ওরা সুমাতিকে ধরে ফেলে, কিন্তু তখনই এন্ট্রি হয় অশ্বত্থামার। সে নিমেষেই কমান্ডোর পুরো সেনাকে মারতে থাকে। তখনই এন্ট্রি হয় ভাইরাবার। সেও কমপ্লেক্সের লোকেদের মারতে থাকে, কারণ কমপ্লেক্সে যাওয়ার জন্য তার অনেক ইউনিট দরকার ছিল। ফলে সুমাতিকে সে ধরতে চায়। এবার সে সুমাতির কাছে পৌঁছে যায় আর ভাবে একে খুব সহজেই কমপ্লেক্সে নিয়ে চলে যাব, আর আমিও কমপ্লেক্সে থাকতে পারবো। কিন্তু এমনটা হয় না, কারণ তখন অশ্বত্থামা এসে তার পিঠে হাত রাখে আর তাকে ছুঁড়ে অনেক দূরে ফেলে দেয়। দুজনের মধ্যে খুব ফাইট হয়, কিন্তু অশ্বত্থামা প্রত্যেকবার ভাইরাবার কাছে ভারী পড়ছিল। ভাইরাবার কাছে অনেক গ্যাজেট ছিল, যার মাধ্যমে সে অশ্বত্থামাকে কনফিউজ করার চেষ্টা করছিল, কিন্তু অশ্বত্থামা তাকে এত মারে যে তার করার কিছুই থাকে না, আর অবশেষে অশ্বত্থামাই জিতে যায়। এরপর অশ্বত্থামা বিরানদের সাথে সাম্বালা পৌঁছে যায়। এখানের লোকেরা আগে থেকেই জানতো যে 6000 বছর পর কালকির জন্ম হবে, আর এখন 6000 বছর হয়ে গিয়েছে। সাথে ওরা এটাও বুঝতে পেরে যায় যে সুমাতির গর্ভেই কালকি ভগবান আছে, তাই তারা তাকে মা বলে মানতে থাকে। এদের মধ্যে কিছু লোক এমনও ছিল যারা এই বিষয়ে বিশ্বাস করে না, কিন্তু তখনই সেখানে বৃষ্টি হয়, কারণ সাম্বালায় শেষ কবে বৃষ্টি হয়েছিল সেটা কারোরই মনে নেই।
যার ফলে এবার সবাই মারিয়ামের কথায় বিশ্বাস করে। এখন তারা সবাই সুমাতিকে মা বলে পুজো করে, কিন্তু এসবের কিছুই বুঝতে পারে না সুমাতি। অশ্বত্থামা সবসময় সুমাতির খেয়াল রাখে, তাকে রক্ষা করার জন্য সে সবসময় সুমাতির সাথেই থাকতো। অন্যদিকে সুপ্রিম ইয়াস্কিনের সবথেকে বিশ্বস্ত লোক বাণীকে দেখা যায়, যে কমান্ডোর সাথে কিছু কথা বলছে। সে কমান্ডোকে বলে যে আমরা কদিন আগে একটা ধনুক পেয়েছি, কিন্তু কাল রাতের পর থেকে অদ্ভুত কিছু সুপার ন্যাচারাল জিনিস ঘটছে, যার ফলে যেই ওই ধনুকে হাত দিচ্ছে, সে মানুষ হোক কিংবা মেশিন, সেই নষ্ট হয়ে যাচ্ছে। আসলে ওই ধনুকটা ছিল অর্জুনের। এবার কমান্ডো মানস বুঝতে পারে যে এই সব কিছু বন্ধ করতে গেলে তাদের দরকার পড়বে সুমাতির। এরপর সে কিছু বাউন্টি হান্টার্সদের সাথে কথা বলে, আর তখনই তার দেখা হয় ভাইরাবার সাথে। ভাইরাবা তাদের বলে যে তোমরা ওই লোকটার সাথে কখনোই জিততে পারবে না, কারণ সে খুব বেশি শক্তিশালী। সে এটাও বলে যে সুমাতিকে কেউ যদি ধরে আনতে পারবে তাহলে সে হলো একমাত্র আমি। ভাইরাবার কথায় কমান্ডো বলে, এমনটা যদি হয় তাহলে আমি তোমাকে নিজে কমপ্লেক্সের ভিতর ছেড়ে আসবো, যেটা ভাইরাবার স্বপ্ন ছিল, যার জন্য ভাইরাবা সব কিছু করতে পারে। এবার ভাইরাবা সব কিছু গোছাতে শুরু করে, কিন্তু সমস্যা একটাই, সে সাম্বালার রাস্তা জানতো না। ভাইরাবার কাছে থাকা ছেলেটা সাম্বালার রাস্তা জানতো, তাই সে এবার নিজেকে তৈরি করে, কারণ সে আগের বার খুব বাজেভাবে অশ্বত্থামার কাছে হেরে গিয়েছিল। তাই এখন সে নিজের কাছে থাকা সব পয়সা দিয়ে নতুন গ্যাজেট তৈরি করে। ভাইরাবা সেই ছেলেটার সাহায্য নিয়ে সাম্বালা পৌঁছে যায়, কিন্তু সেখানে অশ্বত্থামাও তাকে আটকানোর জন্য রেডি ছিল। এবার ভাইরাবাও পুরো প্রস্তুত ছিল, কারণ সে এবার গরিলা টাইপের একটা মেশিন বানিয়েছে। দুজনের মধ্যে খুব জোরদার ফাইট হয়, দুজনেই দুজনকে মাত দিচ্ছে। অন্যদিকে কমান্ডো সাম্বালার লোকেশন জেনে যায়, আর সে নিজের সেনাকে সাম্বালায় পাঠিয়ে দেয়। সাম্বালার উপর একটা কবচ ছিল, তাই তারা কিছুই করতে পারে না। কিন্তু সুপ্রিম ইয়াস্কিনের একটা শক্তিশালী হাতিয়ার কমান্ডোর কাছে থাকে, যেটা সে চালিয়ে দেয়, যার ফলে কবচ ভেঙে যায়। এইসব দেখে মারিয়াম সুমাতিকে বাঁচানোর চেষ্টা করে। কবচ ভেঙে যাওয়ার ফলে কমান্ডো সেনারা সাম্বালায় ঢুকে পড়ে, আর সেখানকার লোকেদের উপর অ্যাটাক করতে শুরু করে। সাম্বালার লোকরাও কমান্ডো সেনাদের অ্যাটাক করে, আর এখানে একটা ভয়ানক ফাইট হয়। কমান্ডো অশ্বত্থামার উপর এমন একটা গ্যাজেট ছোড়ে, যার ফলে অশ্বত্থামা ট্র্যাপড হয়ে যায়। সে নড়াচড়াও করতে পারছিল না, ফলে তার হাতের লাঠিটা পড়ে যায়, আর সেই লাঠিটা গিয়ে পৌঁছায় ভাইরাবার হাতে। এখানে আমরা ভাইরাবার অন্য একটা রূপ দেখতে পাই, কারণ সে এখন কমান্ডোর লোকেদেরই মারছে। অশ্বত্থামার লাঠি তার হাতে পৌঁছানোর পর সে এখন কর্ণ হয়ে গিয়েছে। আসলে সেই লাঠিটা কর্ণের। সেই লাঠি হাতে পাওয়ার কিছুক্ষণের মধ্যেই সে কমান্ডোর পুরো এম্পায়ার ধ্বংস করে দেয়। সবাইকে মারার পর সে আবার যখন মাটিতে পড়ে যায়, তখন সে ভাইরাবা হয়ে যায়। ভাইরাবা তো এখানে সুমাতিকে নিতেই এসেছিল, আর যেহেতু কিছু মনেও থাকে না, তাই সে সুমাতিকে নিয়ে চলে যেতে চায়। অন্যদিকে অশ্বত্থামা তাকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু যেহেতু সে নিজেই ট্র্যাপড, তাই সে অনেক চেষ্টা করেও অসফল হয়, আর ভাইরাবা সুমাতিকে নিয়ে চলে যায়। এবার আমরা দেখি, যখন তারা প্রথমেই সুমাতির উপর এক্সপেরিমেন্ট করেছিল, তখন তারা সেই সিরামে শুধুমাত্র 1 ফোঁটাই বের করতে পেরেছিল। আর তারা যখন সিরামটা সুপ্রিম ইয়াস্কিনের ভিতর ইনজেক্ট করে, তখন সুপ্রিম ইয়াস্কিন একটা খুব পাওয়ারফুল মানুষে পরিবর্তন হয়ে যায়, যার ভিতর এতদিন অনেক রকমের অসুখ, অনেক রকমের রোগ ছিল, কিন্তু এখন সে পুরো ঠিক হয়ে গিয়েছে, আর শক্তিশালীও। এবার সে বলে যে অশ্বত্থামার কাছে আর কাউকেই পাঠানোর দরকার নেই, তার কাছে আমি নিজেই যাব আর সেই মেয়েটাকে নিয়ে আসব, আর তারপর তার পুরো সিরামটা বের করে নেব, কারণ এখন সে পুরো ঠিক হয়ে গিয়েছে আর সব দিক থেকে তৈরিও। তাহলে বন্ধুরা, কালকি 2898 এডি মুভি স্টোরিটা এখানেই শেষ হচ্ছে। যদিও এই স্টোরিটা কাল্পনিক, কিন্তু তবুও এটি আমাদের বাস্তবের সাথে কানেক্ট করে, আর এমনটা ভাবতে বাধ্য করে যে সত্যি হয়তো কালকি ভগবান জন্ম নেবেন আর সব পাপ, সব অন্যায়ের থেকে আমাদেরকে রক্ষা করবেন। যদিও সিনেমার প্রথম পার্ট আমাদের একটু নিরাশ করেছে, কিন্তু পরের পার্টটা আমরা ভালোবাসতে বাধ্য, কারণ মুভির সব সাসপেন্সের অবসান হবে সেকেন্ড পার্টে। তাহলে চলুন বন্ধুরা, স্টোরিটা এখানেই শেষ করছি।